বিড়ি, সিগারেট, মদ, গাঁজা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। ওসব ছাড়ুন, এর চেয়ে গল্প শোনার নেশা করুন। সাবস্ক্রাইব করুন দ্য ডার্ক আওয়ার টেলসকে, আর শুনতে থাকুন আজকের গল্প। আমি আমার মৃত্যুর প্রতিশোধ নিয়েছি। মৃত্যুর প্রতিশোধ নিয়েছেন মানে? এখন আপনি এই মাঝরাতে যদি নিজের ঘুম বাদ দিয়ে আমার মৃত্যুর গল্প শুনতে চান, তাহলে আসতে পারেন। আমাকে যেও ভালোবাসে। রাতের অন্ধকারে শীতল বাতাসে যেন অদ্ভুত এক গন্ধ ভেসে বেড়াচ্ছে। ভয়, রক্ত আর প্রতিশোধের গন্ধ। শহরের নিরিবিলি এক কোণে এক অদৃশ্য শিকারী অপেক্ষা করছে। তার খেলা শুরু হতেই কারোর রক্ষা নেই। এখানে শিকার আর শিকারী উভয়ই অদৃশ্য। কাউকে বিশ্বাস করা যায় না, এমনকি নিজের ছায়াকেও নয়। প্রতিটি পদক্ষেপে লুকিয়ে আছে ফাঁদ, প্রতিটি সিদ্ধান্তে রয়েছে মৃত্যু। নমস্কার, আপনাদের সকলকে দি ডার্ক আওয়ার টেলসে স্বাগতম। আজ শুনবেন সৌমেন সিংহ রায়ের কলমে মৃত্যু ফাঁদ। এটা শুধু একটা গল্প নয়, এটা এমন একটা ভয় যেখানে বাঁচতে গেলে তোমাকে হার মানতে হবে, আর মানতে হবে ভয়কে আর তার পাগলাটে প্রতিশোধকে। রাত তখন 2টো বাজে। হঠাৎই ঘুমটা ভেঙে যায় রণজয়। ঘুম ভাঙা চোখে সামনে তাকায় সে, কিন্তু ঘন কালো অন্ধকার ছাড়া আর কিছুই দেখতে পায় না। হঠাৎ কিসের এক শব্দে যেন ওর ঘুমটা ভেঙে যায়, কিন্তু সেই শব্দটা কোথা থেকে এসেছে সেটাই বুঝতে পারছে না। মাথার ওপরে আরেকটু জোর খাটাতেই ওর মনে হলো সম্ভবত আওয়াজটা উপরতলার ফ্ল্যাট থেকে এসছে। রণজয় আর চুপ করে শুয়ে থাকতে পারে না। তাড়াতাড়ি বিছানা ছেড়ে ঘুম ভাঙা চোখে গিয়ে নিজের ঘরের দরজাটা খোলে। তারপর সিঁড়ি দিয়ে উঠে উপরতলার ঘরটায় গিয়ে কড়া নাড়ে আর বলতে থাকে, কেউ কি ভেতরে আছেন? হ্যালো হ্যালো, কেউ কি ভেতরে আছেন? প্রথমটায় ভিতর থেকে কোনো উত্তর আসে না। তারপর রণজয় আরও একবার ডাকতে থাকে, কি হলো? কেউ শুনছেন? কেউ ভেতরে আছেন? ভেতর থেকে এবারেও কোনো উত্তর না পেয়ে রণজয় ভাবে রাতের বেলা ঘুমের ঘোরে ছিল, তাই ভুল করে শুনেছে হয়তো। এইভাবে যেই চলে আসতে যাবে, অমনি পেছন থেকে একটা মেয়েলি কণ্ঠস্বর ভেসে আসে। কে? গলার আওয়াজ শুনে মনে হয় বছর 25-26-এর একটা মেয়ে। কত শান্ত তার গলার স্বর। রণজয় এইবার বলে, না মানে একটা চিৎকারের আওয়াজ শুনতে পেলাম, তাই ছুটে এলাম আর কি। কিছু কি হয়েছে ভেতরে? আপনার যদি কোনো অসুবিধা না থাকে তাহলে আমায় বলতে পারেন। রণজয় দেখে ভিতর থেকে কোনো উত্তর আসছে না। তারপর একটা আওয়াজ হয়। ওর সামনে থাকা দরজাটা খুলে যায়। রণজয় দেখে একটা 25-26 বছরের সুন্দরী যুবতী মেয়ে ওর সামনে দাঁড়িয়ে, কিন্তু তার পোশাকটা বেশ অদ্ভুত।
দেখেই মনে হচ্ছে একটু আগেই যেন বিয়ের আসন ছেড়ে উঠে এসেছে। তার মুখটা ঘোমটা দিয়ে ঢাকা, কিন্তু তার পোশাকে ওটা কিসের দাগ? ওটা যে টাটকা লাল রক্তের দাগ। রণজয় ভাবে এমন মাঝরাতে ঘুম চোখে ও ভুল দেখছে না তো। তারপর চোখ দুটোকে ভালো করে রোগড়ে নিয়ে দেখে, না, ও ভুল দেখছে না। সত্যি মেয়েটার পোশাকে লেগে আছে টাটকা লাল রক্তের দাগ। মেয়েটি বরফ শীতল গলায় বলল, কি হয়েছে, কিছু কি বলবেন? রণজয় বলে, আপনার পোশাকে এমন রক্তের দাগ লেগে রয়েছে কেন? ভেতরে কি কিছু ঘটেছে? মেয়েটি মুখ থেকে ঘোমটা না সরিয়ে একইভাবে শান্ত স্বরে বলল, আমি আমার মৃত্যুর প্রতিশোধ নিয়েছি। রণজয় এই কথা শুনে চমকে উঠে ভাবে, মৃত্যুর প্রতিশোধ নিতে এসেছে? মানে মেয়েটি কি মৃত? মেয়েটির কথায় ওখানে ভয় পেয়ে যায়। তারপর ভাবে, না, ভয় পেলে হবে না, ভিতরে কি ঘটছে সেটা ওকে দেখতে হবে। রণজয় কোনো মতে নিজেকে সামনে নিয়ে বলে, মৃত্যুর প্রতিশোধ নিয়েছেন মানে? মেয়েটি শান্ত গলায় বলে ওঠে, সেটা জানতে গেলে তো আপনাকে একটা গল্প শুনতে হবে। এখন আপনি এই মাঝরাতে যদি নিজের ঘুম বাদ দিয়ে আমার মৃত্যুর গল্প শুনতে চান, তাহলে আসতে পারেন। এই বলে মেয়েটি ঘরের ভেতর ঢুকে গেল। রণজয় কি করবে বুঝে উঠতে পারল না। তারপর ভাবল, রোজই তো ঘুমায়, আজ না হয় একটা গল্প শুনে দেখবে। এরপর মনে অনেক সাহস এনে রণজয় ঘরের ভিতরে প্রবেশ করল। ঘরের ভেতরে প্রবেশ করে যা দেখে তাতে তার চোখের সব ঘুম উড়ে যায়। দেখে মেঝের উপর পড়ে রয়েছে একটা পুরুষের দেহ, যার বয়স ওই 30-32 হবে। সে এখন মৃত, তার গলার নলিটা ছুরি দিয়ে কাটা। মৃতদেহের পাশেই পড়ে আছে একটা রক্তমাখা ছুরি, আর মৃতদেহ থেকেই রক্ত পড়ে সারা মেঝে ভেসে যাচ্ছে। রণজয় ভাবে তাড়াতাড়ি পুলিশকে একটা ফোন করা দরকার। তারপর মনের ইচ্ছেটাকে সংযম করে মেয়েটির মৃত্যুর গল্প শুনবে বলে ঠিক করে। মেয়েটি বলল, খাটের উপরে বসুন, অত ভয় পাওয়ার কিছু হয়নি। হ্যাঁ হ্যাঁ, এই তো। রণজয় মনে মনে ভাবে, একজন খুন হয়ে গিয়েছে, তাও আবার আত্মার হাতে, আর সেই আত্মাই নাকি বলছে ভয় পাওয়ার কিছু নেই। এরপর রণজয় খাটের উপর বসে, আর মেয়েটি জানালার ধারে। অন্ধকারে ঘুমটা খুলে বলে, তাহলে আপনি এই মাঝরাতে নিজের ঘুম বাদ দিয়ে আমার গল্প শুনতে তৈরি, তাই তো? হ্যাঁ। রণজয় মনে মনে ভাবে, মেয়েটার গলার আওয়াজটা এতটা পাথরের মতো কিভাবে হয়। মেয়েটি বলতে শুরু করে, আমার নাম রিয়া। বছর খানেক আগে আজকের দিনেই আমাকে হত্যা করে এই জানোয়ার। এমনি এমনি আপনার হত্যা করে দিল? মানে আমি বলতে চাইছি, কাউকে মারার জন্য তো একটা কারণের প্রয়োজন হয়। তো সেই কারণটা আপনি আমাকে বলতে দিয়েছেন? তার আগেই তো কথার মাঝে কথা ঢুকিয়ে দিলেন। আমার মৃত্যুর 6 মাস আগে আমি একদিন অফিস শেষ করে সন্ধ্যাবেলায় বাড়ি ফিরছি। আমি তখন একটি অফিসে চাকরি করি। আসলে আমার বাড়ি গ্রামে, আমার বাড়ি ছেড়ে শহরে আসা এই চাকরির জন্য। তো সেদিন অফিস শেষে বাড়ি ফেরার পথে কি মনে হতে গঙ্গার ঘাটে যাই। ভাবলাম গঙ্গার ঘাটের তাজা হাওয়াতে সারা দিনের ক্লান্তির অবসান ঘটবে। গঙ্গার ঘাটে গিয়ে দেখি প্রেমিক প্রেমিকারা তখনও বাড়ি ফেরেনি, সবাই নিজেদের মধ্যে প্রেম করছে। আর
তাদের সবার থেকে একটু দূরে একটা ছেলে একা বসে আছে। তার চুলগুলো লম্বা লম্বা, হাতে একটা সিগারেট ধরানো। কেন জানি না, আমি খানিকক্ষণ ধরে ছেলেটার দিকে একভাবে তাকিয়ে থাকি, আর সেটা বুঝতে পেরেই ছেলেটা আমার দিকে তাকায়। আমি লজ্জায় মাথা নিচু করে ফেলি। ছেলেটি ধীরে ধীরে আমার কাছে এসে বলে, হাই, আমার নাম দীপ। আপনি এই সন্ধ্যায় গঙ্গার ঘাটে, তাও একা, কি করছেন? কেন একা গঙ্গার ঘাটে আসা যায় না বুঝি? এখান থেকেই আমাদের কথা শুরু, তারপর প্রেম হয়, প্রায় দিনই দেখা হয়। সম্পর্কটা আপনি থেকে তুমি আর তুমি থেকে তুইতে নেমে আসে। ধীরে ধীরে ঘনিষ্ঠতা আরো বাড়তে থাকে। আর ছেলেটাকে আমার পছন্দ হওয়ার একটা কারণ ছিল যে ছেলেটা কথা খুব কম বলতো, আর যেটুকু বলতো সেটুকু খুবই লজিক্যাল। এরপর সম্পর্ক যখন আরো এগিয়ে যায়, একদিন সন্ধ্যায় আমরা ঘুরতে যাই একটি পার্কে। তখন দীপ বলল, চল, আজকের দিনটা আমাদের বাড়ি চল। এখান থেকে তোর বাড়ি তো অনেকটাই দূর। আজকের দিনটা না হয় আমার বাড়িতেই কাটাবি, কালকে সকালে না হয় চলে আসি। আশা করি তোর অসুবিধা হবে না। তাছাড়া একদিনেরই তো ব্যাপার। তবে একটা কথা, আমার বাড়ি কিন্তু গ্রামের মধ্যে। আমি বললাম, তোর বাড়ি? আচ্ছা চল, এমনিও তোর বাড়ি একদিনও যাওয়া হয়নি, আর এখান থেকে আমার বাড়ি অনেকটাই দূর। দীপ বলল, ওই জন্যই তো তোকে নিয়ে যাওয়া, একবার দেখে আসবি তোর শ্বশুর বাড়িটা। তখনও আমি বুঝতে পারিনি যে ওটা আমার শ্বশুর বাড়ি নয়, জমের বাড়ি হতে চলেছে। এরপর আমি ওর কথায় রাজি হয়ে গিয়ে তখনই ওর সাথে বেরিয়ে পড়ি ওর বাড়ির উদ্দেশ্যে। এখানে একটা ব্যাপার ছিল যেটা আমাকে বেশ অবাক করেছিল। কি ব্যাপার? আমি যখন ওর বাড়িতে যাওয়ার জন্য রাজি হয়ে গেলাম, তখন ওর মুখে একটা বাঁকা হাসি খেয়াল করেছিলাম, যেটা আমার কাছে বেশ অদ্ভুত লেগেছিল। কই, এতদিনে তো ওর মুখে এই হাসিটা দেখিনি। নিজের প্রেমিকাকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য যে কোনো প্রেমিকই তো খুশি হয়ে হাসবে, এটা তো খুবই স্বাভাবিক ব্যাপার। সেই হাসি আর এই হাসির মধ্যে আকাশ পাতাল পার্থক্য। যাই হোক, আমি দীপের মুখে বাঁকা হাসিটা দেখার পরও ওর সাথে বেরিয়ে পড়লাম। প্রথমে বাসে করে গেলাম। বাস যেখানে গিয়ে থামলো সেখান থেকে হেঁটেই যেতে হলো। হাঁটতে হাঁটতে দেখলাম ফাঁকা অন্ধকার মাটির রাস্তা। পথে একটিও লোক নেই। লোক তো দূরের কথা, আশপাশে একটি বাড়িও নেই। তবে রাস্তার ধারে কিছু আগাছা ছিল। ওই ঘন অন্ধকারের মাঝে নির্জন মাটির পথ দিয়ে হাঁটতে গিয়ে আমার বুকটা কেঁপে উঠেছিল। আমি ভয় পেয়ে গেলাম। ভাবলাম, এই আবার কোথায় নিয়ে যাচ্ছে রে বাবা। আমি বেশ বিরক্ত হয়ে জিজ্ঞাসা করলাম, এই তুই আমায় কোথায় নিয়ে যাচ্ছিস বলতো? আর আর কত দূর তোর বাড়ি? এই তো চলেই এসেছি, আর বেশি দূর নয়। ওই যে মাঠটা আছে তারপরেই এই গরিবের বাড়ি। আমি বললাম, চল চল তাড়াতাড়ি চল, এই অন্ধকার রাস্তায় না আমার খুব ভয় করছে রে। আরে ভয় পাচ্ছিস কেন? আমি তো আছি তোর সাথে, ভয় পাওয়ার কি আছে? আমি বললাম, না তবে বুঝিসই তো, অন্ধকার পথ। এমন সময় একটা ঝোপের মধ্যে থেকে শেয়াল ডেকে উঠল। ঘন নির্জনতার মাঝে সেই ডাক শুনে আমার শরীরে কাঁটা দিয়ে উঠেছিল। আমি ভয়তে ডেকে উঠলাম, দীপ, দীপ। আরে এটা তো শেয়ালের ডাক। গ্রামের দিকে এরকম শেয়ালের ডাক রাতের বেলা অনেক শোনা যায়। আমি আর কিছু বললাম না। মনে মনে একটু ভয় তো থেকেই যায়। আমি ওর সাথে চুপ করে হাঁটতে লাগলাম। তার
তারপর রাস্তার শেষে একটা প্রকাণ্ড বড় মাঠ, আর মাঠের শেষে একটা বাড়ি দেখতে পেলাম। বাড়িটার পেছন দিকে রয়েছে ঘন জঙ্গল। আমরা গিয়ে বাড়িটার সামনে দাঁড়ালাম। আমি দেখলাম একটা একতলা ইটের বাড়ি। বাড়িটার গা বেয়ে গাছ উঠে গেছে। দেখে মনে হচ্ছে বহুদিন এখানে মানুষ থাকেনি। বাড়ির উঠানের উপরে পড়ে আছে গাছের পাতা। দেখে মনে হচ্ছে বহুদিন এখানে ঝাড়ুও পড়েনি। আদেও এখানে মানুষ থাকে তো? মনে মনে আমার খুব ভয় লাগছিল। কি মনে করে যে ওর সাথে এসেছি সেটাই বুঝলাম না। দীপ বলেছিল ওর বাড়ি একটা বদ্ধ গ্রামে, তাই বলে যে এতটা ভিতরে জনমানবহীন এলাকায় হবে সেটা আশাও করিনি। কিন্তু চলে যখন এসেছি তখন তো আর ওখান থেকে সেই অন্ধকারের মধ্যে পালিয়ে যেতে পারবো না। এই কথা ভাবার পর আবার পাল্টা যুক্তি ভেবে নিজের মনে সাহস আনার চেষ্টা করলাম। ভাবলাম, সত্যিই তো আমি দীপকে ভালোবেসে ওর বাড়িতে এসেছি। ওর বাড়ি গ্রামের ভিতরে হতেই পারে, সেটা নিয়ে এত ভয় পাওয়ার কিছু হয়নি তো। এরপর দেখলাম দীপ ওর বাবাকে ডাকতে ডাকতে দরজা দিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করলো। বাবা, ও বাবা, ঘুমিয়ে পড়লে নাকি? আমি ভাবলাম, যাক, তাহলে এই বাড়িতে দীপ ছাড়া দীপের বাবাও আছেন। দীপ আমাকে বলল, কি রে, বাইরে দাঁড়িয়ে কেন? আয়, ভেতরে আয়। ওর কথা শুনে আমি ভিতরে প্রবেশ করলাম। ঘরের ভিতরটাও বেশ অগোছালো গোছের। দেখে মনে হচ্ছে না এখানে কোনো মানুষ থাকতে পারে বলে। আমি আর দীপ ভিতরে ঢোকার পর দেখলাম দীপ ওর বাবাকে ডাকতে ডাকতে বাঁ দিকের একটা ঘরের সামনে গিয়ে দাঁড়ালো। আমি বুঝলাম সম্ভবত ওটাই দীপের বাবার ঘর। তারপর আমার সামনে দীপ সেই ঘরের দরজা খুলে বাবাকে ডাকতে আমি যা দৃশ্য দেখলাম তা ওই অন্ধকারের মুহূর্তে দেখলে যে কোনো মানুষের শরীর ঠান্ডা হয়ে যাবে, বা হয়তো ছোটখাটো একটা হার্ট অ্যাটাকও চলে আসতে পারে। আমি দেখলাম ঘরের মধ্যে সিলিং থেকে ঝুলছে একটা বৃদ্ধ মানুষের দেহ। ওই দৃশ্য দেখে আমি মুখ থেকে কোনো আওয়াজ বার করতে পারলাম না। আমার কপাল বেয়ে বিন্দু বিন্দু ঘাম গড়িয়ে পড়তে লাগলো। আমি সেই মুহূর্তে চুপ করে পাথরের মতো দাঁড়িয়ে রইলাম, আর দীপ ছুটে গিয়ে বাবাকে ধরলো। তারপর সেটাকে নিচে নামিয়ে চুপ করে বসে পড়লো খাটের উপর। আর এখানেই আমি অবাক হয়ে গেলাম। যার বাবা মারা গিয়েছে তার তো শোকে কান্না করা উচিত, কিন্তু ওর চোখের থেকে বিন্দু মাত্র জল গড়াতে দেখলাম না। ওকে দেখে মনেই হলো না যে ওর বাবার মৃত্যুতে কষ্ট পেয়েছে বলে। মনে মনে আমি ভাবলাম, মানুষ এতটা নিষ্ঠুর হয় কিভাবে? যার বাবা মারা গিয়েছে তার চোখে বিন্দু মাত্র জল নেই। বেশ অবাক করা ব্যাপার তো। আমার মনের কথা বুঝতে পেরে হয়তো সে বলল, আসলে আমার বাবা খুব ভালো ছিল জানিস। আজ দুপুরেও বলছিল আমার জন্য পায়েস রান্না করবে, কারণ আজ তো আমার জন্মদিন। কিন্তু কিভাবে যে এটা ঘটলো আমি নিজেই বুঝতে পারছি না। বাবা যে কেন এমনটা করলো সেটাও বুঝতে পারছি না। তুই তো ভাবছিস যে আমার চোখ দিয়ে জল বার হচ্ছে না, তার মানে এটা নয় যে আমার কষ্ট হচ্ছে না। আসলে আসলে আমার চোখ দিয়ে খুব একটা জল বার হয় না। ছোটবেলাতে খুব অল্পেই কেঁদে ফেলতাম। সামান্য পড়ে গেলে, কেউ বকলে, কেউ মারলেই কেঁদে ফেলতাম। সেই নিয়ে আমাকে অনেকে ছিঁচকা দুনে বলতো। তাই বড় হওয়ার সাথে সাথে নিজের আবেগগুলোকে ধরে রাখতে শিখে গেলাম। এখন এমন হয়ে গিয়েছে যে খুব কষ্টের মুহূর্তেও আমার চোখ দিয়ে জল বার হয় না। কি, তোরা জন্মদিন? কই, তুই সেটা বলিসনি তো আমায়। হ্যাঁ, সেভাবে কখনো বলা হয়ে ওঠেনি, কারণ আমার এসব বলতে এভাবে ভালো লাগে না। ঘটা করে জন্মদিন পালন করতেও ভালো লাগে না। কিন্তু সেটা তো কথা নয়। আমার বাবা যে কিরকম ভাবে নিজেকে কেন শেষ করে দিল
সেটাই বুঝতে পারছি না। আমি বললাম, তোর বাবা তোকে আগে থেকে কিছু বলেনি, বা তুই কখনো বুঝতে পারিসনি যে তোর বাবা খুব কষ্টে আছে? না, বাবা নিজেও খুব কম কথা বলতো। বাবা কষ্ট থাকলেও সে কথা কখনো আমাকে বুঝতে দেয়নি। তবে একবার যদি বাবা তার কষ্টের কথাটা আমাকে বলতো, তাহলে আজকের দিনটা হয়তো আমায় দেখতে হতো না। আমি আর কিছু বলিনি। কেন জানি না, দীপের এই বাবার প্রতি ভালোবাসার কথাটা আমার বিশ্বাস হলো না। খানিকক্ষণ ওভাবে বসে থাকার পর দীপ আমাকে বলল, দেখ, যা হয়ে গিয়েছে তা হয়ে গিয়েছে, সেটা তো আমরা আর পাল্টাতে পারবো না। আচ্ছা তুই বল, তোর কি খিদে লেগেছে? আমি বললাম, না, পেট ভর্তি। মনে মনে ভাবলাম, এই মুহূর্তে খাবারের কথা কারো যে মনে থাকতে পারে, এটাই তো বেশ অবাক করা ব্যাপার। আচ্ছা তাহলে এক কাজ কর, পাশের ঘরে গিয়ে তুই শুয়ে পড়। আমি এই কথা শুনে চমকে উঠে বলি, কি বলছিস? এই মুহূর্তে কেউ কি ঘুমোতে পারে? কি বলছিস কি তুই? এই কথা বলার সাথে সাথে দীপ ভারী ও গম্ভীর গলায় বলল, তোকে যেটা বললাম সেটা কর, এত কথা বলিস না। যা বলছি তোর ভালোর জন্যই বলছি। ওর গলার আওয়াজটা আমার কাছে কেমন যেন একটা থমথমে লাগলো। এ কোন দীপকে দেখছি আমি? যে বাড়িতে কেউ মারা যায় সেখানে কি কেউ শান্তি করে ঘুমোতে পারে? তাহলে তাহলে দীপের কি কোনো মানসিক সমস্যা আছে? দীপ গম্ভীর গলায় আবার বলল, কিরে, তোকে কি বললাম শুনতে পাসনি? আমার এবার রীতিমতো ভয় লাগতে লাগলো দীপকে। আমি ওর কথা মতো এই ঘরটা ছেড়ে পাশের ঘরে গেলাম। ঘন অন্ধকারের মাঝে দেখলাম সেই ঘরে একটা খাট আর তার উপর বিছানা আগে থেকেই করা আছে। এছাড়া আর কোনো আসবাবপত্র নেই সেখানে। আমি গিয়ে শুয়ে পড়লাম খাটের উপর। তারপর চোখ খোলা রেখে ভাবলাম, কাল সকাল হলেই এখান থেকে বাড়ি ফিরে যাব। এখান থেকে একবার যদি ফিরে যাই না, একবার ফিরে গেলে আর এই মুখ হব না। শুয়ে চিন্তা করতে করতে চোখটা একটু লেগে এসেছিল। ঘুমটা ভাঙলো একটা শব্দের আওয়াজে। চোখ খুলে দেখি ঘরের মধ্যে তখনও অন্ধকার বিরাজ করছে, অর্থাৎ তখনও রাত কাটেনি। এদিকে আবার সেই আওয়াজটা হলো। আওয়াজ শুনে মনে হলো পাশের ঘরে কেউ কিছু একটা কাটছে। আমি সেই আওয়াজ লক্ষ্য করে বিছানা ছেড়ে উঠে ধীর পায়ে ঘর ছেড়ে বেরোলাম। তারপর দীপের বাবার ঘরের সামনে গিয়ে দাঁড়াতেই আওয়াজটা আরো জোরে জোরে আসতে থাকে। ভয়েতে আমার হৃদস্পন্দন বেড়ে যায়। দরজাটা ভেজানোই ছিল। আমি কাঁপা কাঁপা হাতে দরজাটা খুলে যা দেখি, তাতে আমার কিছুক্ষণের জন্য শ্বাস প্রশ্বাস থেমে যায়। সারা শরীর জুড়ে ভয়ের একটা শিহরণ খেলে যায়। একটা ঠান্ডা স্রোত আমার শীত দ্বারা বেয়ে নিচে নেমে যায়। আমার তখন কি করা উচিত কিছুই বুঝতে পারি না। কথার মাঝে রণজয় বলে উঠল, কি দেখলেন সেটা তো বলুন। মেয়েটি বলল, আমি দেখলাম মেঝের উপর আমার দিকে পিছন ফিরে বসে দীপ তার বাবার মৃতদেহটাকে। কি বলুন তাড়াতাড়ি, এভাবে সাসপেন্সের মুহূর্ত তৈরি করে অপেক্ষা করাবেন না প্লিজ। দীপ দীপ হাতে একটা ভোজালি নিয়ে তার বাবার শরীরটাকে টুকরো টুকরো করে কেটে পাশে রাখা একটা বস্তার মধ্যে ভরছে।
এই ভয়াবহ দৃশ্য দেখার পর আতঙ্কে আমি দীপকে কাঁপা কাঁপা গলায় ডাকলাম, দীপ, এই দীপ, এই, এটা এটা তুই কি করছিস? আমি ডাকার পরও দীপ কোনো উত্তর দিল না। বুঝলাম আমার কোনো কথাই ওর কানে ঢুকলো না। ও একইভাবে ঠিক আগের মতোই ওর হাতে ধরে থাকা ভোজালিটা নিয়ে বাবার শরীরটাকে টুকরো টুকরো করে চলেছে। সেই দৃশ্য দেখে ঘৃণায় আমার গা গুলোতে থাকে। তাও আমি কোনো মতে নিজেকে সামলে দীপকে আবার ডাকলাম, দীপ, এই দীপ, তুই এটা কি করছিস? তুই এটা কি করছিস? তুই তুই আদেও হুঁশে আছিস তো? দেখলাম দীপের হাতে থাকা ভোজালিটা হঠাৎ থেমে গেল। বুঝলাম এইবারও আমার কথা শুনতে পেরেছে। ও ধীরে ধীরে ওর ঘাটটা আমার দিকে ফেরায়। আমি ওর মুখের দিকে তাকিয়ে দেখি, এ কোন দীপকে দেখছি আমি? দীপের গোটা মুখটায় একটা শয়তানি হাসি লেগে আছে, চোখ দুটো লাল টকটকে। আমি মনে মনে বুঝতে পারলাম দীপের সাথে এখানে না আসলেই আমার ভালো ছিল। এসে খুব ভুল করে ফেলেছি। দীপ এটা কি করছে? নিজের বাবার শরীরটাকে ভোজালি দিয়ে এরকম কেটে টুকরো টুকরো করছে। দীপ এইবার আমার দিকে তাকিয়ে একটা শয়তানি হাসি হেসে বলল, কি রে, তোর মুখটা ওরকম ফ্যাকাশে দেখাচ্ছে কেন? আচ্ছা, তুই বুঝি ভয় পেয়েছিস? আরে এতে ভয় পাওয়ার কি আছে? আরে আমি কি করেছি সেটা জিজ্ঞেস করারই বা কি আছে? দেখছিস না বাবার শরীরটাকে কেটে টুকরো টুকরো করছি, তাই কাজের মাঝে বাধা না দিয়ে চুপচাপ থেকে যা। দীপের মুখে এই কথাগুলো শুনে আমার বুঝতে অসুবিধা হলো না যে ও একটা মানসিক রোগী। কথাগুলো শুনে আমি কাঁপতে থাকি। আমার হৃৎপিণ্ডের গতিবেগ বেড়ে যায়, আমার গলা শুকিয়ে আসে। আমি কোনো মতে নিজেকে সামলে নিয়ে দীপকে বললাম, আমি বাড়ি যাব। আমার এই কথা শোনা মাত্র দেখলাম দীপের মুখের ভাব পরিবর্তন হয়ে গেল। মুখের থেকে শয়তানি হাসিটা উধাও হয়ে ওর মুখে ফুটে উঠেছে এক ভয়াবহ ক্রোধের চিহ্ন। তাই দেখে আমি আরো ভয় পেয়ে গেলাম। দেখলাম দীপ নিজের হাতে থাকা ভোজালি সমেত উঠে দাঁড়ালো। তারপর ধীরে ধীরে একটু একটু করে এগিয়ে আসতে লাগলো আমার দিকে। তাই দেখে ভয়েতে আমিও একটু একটু করে পিছুতে লাগলাম। আমার মনে হলো ও যেন আমাকে মারতে চায়। আজই যেন আমার জীবনের শেষ মুহূর্ত। আর যেই মানুষ তার বাবার শরীরটাকে কেটে টুকরো টুকরো করতে পারে, সে আমাকে মারতে পারবে না কেন? আমি পিছুতে গিয়ে কিছুতে পায়ে বেঁধে মেঝেতে পড়ে গেলাম। ডান পাটায় একটু চোট পেলাম, কিন্তু তা দেখার আমার বিন্দুমাত্র সময় নেই। আমি দেখলাম ভোজালি হাতে নিয়ে দীপ আমার উপর ঝুঁকে পড়ল। তাই দেখে আমি ভয়তে আর্তনাদ করে উঠলাম। তারপর আমি কাঁদো কাঁদো গলায় বললাম, আমি তোর কি ক্ষতি করেছি বলতো? তুই তুই আমাকে মারতে চাস কেন? ধুর, তুই না বড্ড ভয় পাস। কে বললো আমি তোকে মারতে চাই? যদিও তুই ঠিকই ধরেছিস, তবে তোকে মারার সময় এখনো হয়নি। তোকে মারার সময় হলে ঠিক মারবো। আমাকে মারবি? আমাকে মারবি? কিন্তু কেন? আমি তোর কি ক্ষতি করেছি? দীপ গম্ভীর গলায় হাসতে হাসতে বলল,
তোকে যে এতদিন ধরে প্রেমের জালে ফাঁসিয়ে বাড়ি পর্যন্ত আনতে পেরেছি, এটাই তো অনেক বড় ব্যাপার। আর তোকে কেন মারবো সেটার উত্তর তো তোর মৃত্যুর আগে দিয়ে দেবো। আসলে আমি বহুত দিন ধরে ভাবছিলাম তোকে বাড়িতে নিয়ে আসবো, শুধু শুধু ঠিক মতো সুযোগ পাচ্ছিলাম না। তাই আজ যখন দেখলাম সুযোগ আছে, তখনই নিয়ে চলে এলাম। তবে তুই কোনো চিন্তা করিস না, তোকে 2 দিন পরেই মেরে ফেলবো। এই কথা শুনে নিজে থেকেই আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। আমি বললাম, প্লিজ প্লিজ আমায় ছেড়ে দে, আমি তোর কি ক্ষতি করেছি বল, প্লিজ আমায় ছেড়ে দে। দেব কিচ্ছু বলল না, শুধু হাসতে থাকলো। তারপর হাসি থামিয়ে দীপ ওর বুক পকেটে হাত দেয়। আমি ওর কাছে তখন প্রার্থনা করি, আমায় ছেড়ে দে না, আমি কি করেছি তোর, প্লিজ প্লিজ আমায় ছেড়ে দে, প্লিজ আমায় ছেড়ে দে। মৃত্যুর আগে সব জানতে পারবি, চিন্তা করিস না। এখন তোকে মারবো না। তারপর দেখি পকেটের ভেতর থেকে একটা সাদা রুমাল বের করে আমার নাকে চেপে ধরে দীপ। আমি আমার হাত দুটো দিয়ে দীপের হাতটা ছাড়ানোর চেষ্টা করি, কিন্তু আমি পারি না। ধীরে ধীরে আমার চোখের সামনেটাও ঘোলা হয়ে আসে, চোখ জুড়ে ঘুম নেমে আসতে চায়, শরীরটা ক্লান্ত লাগে। তারপর ধীরে ধীরে চোখ দুটো নিজে থেকেই বুঝে আসে। তবে চোখ দুটো বুঝে আসার আগে দেখি দীপের মুখে লেগে রয়েছে সেই শয়তানি হাসিটা। এরপর আমার আর কিছু মনে নেই। ঘুম ভেঙে চোখ খুলে দেখি আমি একটা বন্ধ ঘরের মধ্যে রয়েছি। চারিদিকে দেওয়াল, তবে তাতে দরজা জানালা কিছু নেই। একদম উপরে ছোট্ট একটা ফাঁক আছে, ওই সামান্য অক্সিজেন ঢোকার মতো, না মেরে বাঁচিয়ে রাখার জন্য করা। তারপর কোনো মতে সামনের দিকে তাকিয়ে দেখি আমার থেকে খানিকটা দূরে রয়েছে একটা চৌবাচ্চা জাতীয় কিছু, আর তার মধ্যে থাকা জলের রং গাঢ় সবুজ। কিন্তু এই বন্ধ ঘরের মধ্যে ওটা কি জন্য করা সেটাই বুঝতে পারলাম না। আমি ভাবলাম উঠে একবার ওটার কাছে যাব, আর তখনই খেয়াল করলাম আমার হাত পাগুলো দড়ি দিয়ে বাঁধা। তখনই আমার কাল রাতের সেই ভয়াবহ বিভীষিকার কথা মনে পড়ে গেল। দীপের করা সেই ব্যবহার, আর তখনই মনে পড়লো আমি তো কাল রাতে বেহুশ হয়ে গিয়েছিলাম। আর তারপরে দীপ আমাকে এখানে এনে বেঁধে রেখেছে। দীপ বলেছিল আমাকে মারবে। দীপের সেই কথা, সেই ভয়াবহ শয়তানি হাসির কথা মনে পড়তেই গাটা আমার শিউরে উঠল। এমন সময় আমার পাশের দিকে চোখ যেতেই দেখি সেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে মানুষের হাড় গুঁড়ো, মাথার খুলি। তাই দেখে আমার ভয় লাগলো। ওগুলো ওখানে কি করছে, আর আর কিভাবেই বা আসলো? তারপর হঠাৎ একটা কথা মাথায় এলো আমার। ওই চৌবাচ্চার মধ্যে নিশ্চয়ই কোনো প্রাণী ছিল যে ওই মাংসগুলোকে খেয়েছে, আর দীপ হয়তো পরে চৌবাচ্চার জল পরিষ্কার করার সময় হাড়গুলোকে তুলে পাশে ফেলেছে, তাই না? হ্যাঁ, ঠিক তাই। আমারও তখন এটাই মনে হয়েছিল। একা একটা বন্ধ ঘরের মধ্যে ওই অবস্থায় থাকতে কার না ভয় লাগে বলুন তো? সেই সময় আমি ভয় পেয়ে চিৎকার করে দীপকে ডাকতে থাকি, দীপ, এই দীপ, আমাকে বের কর না এখান থেকে, আমাকে বের কর না। আমি তোর কি করেছি বল, আমাকে প্লিজ বের কর এখান থেকে।
কোথা থেকে কেউ কোনো উত্তর দিল না, বরং আমার চিৎকার শুনে চৌবাচ্চার জলটা নড়ে উঠল। জলের মধ্যে থেকে মুখ বার করে রয়েছে একটা কুমির। তাই দেখে আমার কপাল বেয়ে ঘাম ঝরতে লাগলো। মনে মনে ভাবলাম, চিৎকার না করে চুপ করে বসে থাকাটাই ভালো। ওভাবে ভয়তে বন্ধ ঘরের মধ্যে জড়সড় হয়ে খানিকক্ষণ বসে থাকার পর চোখটা লেগে এসেছিল। হঠাৎ একটা শব্দে ঘোরটা কাটলো। দেখলাম আমার সামনে দড়ি দিয়ে বাঁধা একটা মই ঝুলে পড়ল। উপরে তাকাতেই দেখতে পেলাম একটা চৌকো ঢাকনা খুলে হাতে একটা বস্তা নিয়ে নিচে নামছে দীপ। আমি তখন বুঝলাম আমি মাটির তলার কোনো একটি ঘরে আছি। ওকে দেখেই আমি কিছুটা স্বস্তি পেলাম। যদি ওকে বুঝিয়ে এখান থেকে বেরোনো যায় সেটাই ভাবলাম। দীপকে দেখে আমি বলে উঠলাম, এই দীপ, এই আমাকে এখানে এইভাবে বেঁধে রেখেছিস কেন? আমি যদি কোনো ভুল করে থাকি আমায় ক্ষমা কর। এইবার তো এখান থেকে আমাকে বের কর। দেখ, তুই যা বলবি আমি কিন্তু তাই শুনবো। প্লিজ প্লিজ আমায় এবার এখান থেকে বের কর। দীপ কোনো উত্তর না দিয়ে হাসতে হাসতে চৌবাচ্চার সামনে গিয়ে দাঁড়ালো। তারপর বস্তাটা খুলল, আর সাথে সাথে একটা বাজে গন্ধ সারা ঘর জুড়ে ছড়িয়ে পড়ল। সেই গন্ধে আমার গা পাকাতে লাগলো। আমি দেখলাম দীপ বস্তা থেকে বের করলো কাল রাতে টুকরো টুকরো করা ওর বাবার শরীরের অঙ্গগুলো, আর তারপর ডাকলো, বাঘা, এই বাঘা, বেরিয়ে আয়। আমি দেখলাম চৌবাচ্চার জলটা আরো একবার নড়ে উঠল, আর সেখান থেকে মুখ উঁচু করে বাইরে বেরিয়ে এলো কুমিরটা। আর দীপ ওর দিকে ছুঁড়ে দিল সেই অঙ্গগুলো, আর কুমিরটা মনের সুখে তা খেতে লাগলো। এই ভয়াবহ নারকীয় হিংস্র দৃশ্য দেখে আমার গাটা কুলিয়ে বমি এসে গেল। ওদিকে দীপ একটা ভয়ানক অট্টহাসিতে ফেটে পড়ল। চিন্তা করিস না, তোর আয়ু শুধুমাত্র আজকের দিনটা। কাল তুই ওই প্রাণীটির লাঞ্ছ হবি। আর ওই যে দেখছিস বাঘাকে, ও মানুষের মাংস খেতে খুব ভালোবাসে। ওর জন্য আমাকে মানুষ খুঁজতে হয়। চিন্তা নেই, তোকে মেরে তারপর ওকে খেতে দেব, তাই ভয় পাস না। এই কথা শুনে আমি ভয়েতে ওর কাছে প্রার্থনা করতে লাগলাম, আমি তো তোর কোনো ক্ষতি করিনি। তাহলে কেন আমার সাথে এরকম করছিস? প্লিজ প্লিজ আমায় উপরে নিয়ে চল। না, উপরে নিয়ে যাব না, উপরে পাঠিয়ে দেব, একদম উপরে, যেখান থেকে তুই আর ফিরে আসতে পারবি না। এই কথা বলে দীপ ওই দড়িটা বেয়ে উপরে চলে গেল। এদিকে আমার শরীরের অবস্থা ভালো নেই। আর আমি শুধু একটাই কথা ভাবছি, একটা মানুষ কতটা নৃশংস হলে তার বাবাকে মেরে সেই দেহ তার পোষা কুমিরকে খাইয়ে দেয়। এরপর আমার খুব খিদে লাগলো। আমি চিৎকার করে দীপকে ডাকলাম খাবার দিয়ে যেতে বলার জন্য। তবে দীপের তরফ থেকে কোনো উত্তর পেলাম না। অগত্যা না খেয়ে দিনটা কেটে গেল। রাতের বেলা দীপ আর একবার বাঘাকে খাবার দিতে এসেছিল। আমার শরীর তখন ঠিক নেই, না খেয়ে থাকার কারণে শরীর আর চলছিল না। শুধুমাত্র গলার আওয়াজে বুঝলাম যে দীপ এসেছিল। এর পরের দিন সকাল দুপুরে ওর কোনো পাত্তা নেই। সম্ভবত রাতের দিকে যখন ঢাকনাটার আওয়াজ হয় তখনই আমি বুঝে যাই যে আমারও মৃত্যুর সময় চলে এসেছে। দেখলাম অন্ধকারের মধ্যে দিয়ে হাতে একটা ভোজালি নিয়ে দীপ সেই দড়ি বেয়ে নিচে নামছে। ওকে দেখে আমি ছটফট করে উঠে বসলাম। আমি বুঝতে পেয়ে গেলাম আমার মৃত্যুর সময় হয়ে গিয়েছে। নিচে নেমেও একটা একটা করে পা আমার দিকে এগোচ্ছে। ওর এক পা করে এগোনো মানে আমার জীবনের একটু একটু করে সময় চলে যাওয়া।
আমি ওর কাছে বারবার করে অনুনয় করলাম, দয়া করে আমায় ছেড়ে দে, দয়া করে আমায় ছেড়ে দে। আমি তো তোর কোনো ক্ষতি করিনি, বল। তাহলে তাহলে তুই কেন আমার সাথে এমন করছিস বল? এবার তোর মনের ইচ্ছা পূরণ করে দেব। বুঝলি রিয়া, তোকে আমি খুব ভালোবাসতাম, কিন্তু তুই তার মর্মটা বুঝলি না। তুই হয়তো আমাকে চিনতেই পারিসনি। কলেজে থাকাকালীন আমি তোকে আমার ভালোবাসার কথা জানাই, তুই সেটাতে রাজি হয়েও গেলি। তারপর টানা বছর খানেক আমার সাথে প্রেম করলি, কিন্তু তারপর তোকে যে আবির প্রপোজ করলো, তুই আমার কথা একবারও ভেবে দেখলি না। আমাকে ওই মুহূর্তে ছেড়ে দিয়ে চলে গেলি ওই আবিরটার কাছে। আমি ওর কথা শুনে বুঝলাম এ তো দীপ নয়, এ হচ্ছে সুজয়। আমি শান্ত স্বরে বললাম, তুই তাহলে দীপ নোস, তুই সুজয়। ঠিকই বলেছিস তুই, আমার নাম সুজয়। সেই সুজয় যাকে তুই নিজের স্বার্থের জন্য মাঝ পথে ছেড়ে গিয়েছিলি। আচ্ছা রিয়া, তোর কি একবারও মনে হয়নি যে তুই ছেড়ে গেলে আমার কি হবে, আমি কতটা কষ্ট পাবো? আমি কি বলবো বুঝে উঠতে পারলাম না। আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল। নিজের করা ভুলের কারণে নিজেই ফেঁসে গেলাম। আমি বললাম, আমি ভুল করেছিলাম, সেদিন আমার তোর কথা ভাবা উচিত ছিল, কিন্তু আমি দেখলাম আবিরের অনেক টাকা আছে। সেদিন আমি টাকার লোভে ওর কাছে চলে গিয়েছিলাম, তাই আজ আমি একা। দেখ, আবিরও আমাকে ছেড়ে চলে গেছে, তাই তুই আমাকে অন্তত প্লিজ ক্ষমা করে দে। আমি মানছি যে আমি ভুল করেছি। এই কথা বলে আমি ওর সামনে কাঁদতে থাকি, কিন্তু আমার কান্না দেখে ওর একটু মায়া হয় না। উল্টে সেই একই অট্টহাসি হেসে ওঠে, আর তারপর বলে, ভাগা, এই ভাগা, তৈরি হয়ে নে, আজ তোকে তাজা মাংস খাবো। সুজয়ের কণ্ঠ শুনে আমার বুকের ভেতরটা ঠান্ডা হয়ে গেল। ওর মুখে খেলে গেল একটা শয়তানি হাসি। ও ধীরে ধীরে আমার কাছে চলে এলো। আমি সুজয়ের কাছে বারবার কাঁদতে কাঁদতে প্রার্থনা করছিলাম আমাকে ছেড়ে দেবার জন্য, কিন্তু সুজয় আমার কোনো কথাই কানে তুলল না। তারপর আমার কাছে এসে বুকের উপর ঝুঁকে পড়ল। আমি ভয়াবহ এক আর্তনাদ করে উঠলাম। সুজয় আমার গলা লক্ষ্য করে ভোজালিটা চালিয়ে দিল। সাথে সাথে রক্তে ভেসে গেল চারপাশ। তারপর আমার মৃত্যুর পর আমার শরীরের এক একটি অঙ্গকে টুকরো টুকরো করে ছড়ে দিল বাঘার দিকে। আমার এই ভয়ানক মৃত্যুরে আজ আমি প্রতিশোধ নিলাম। দীপ আমাকে বলেছিল ওর শহরে একটা বাড়ি আছে, কিন্তু কোথায় আছে সেটা কোনোদিনও বলেনি। মৃত্যুর পরে আমি সেটা জানতে পারি, আর আজকের দিনে যেহেতু আমাকে শেষ করেছিল দীপ, তাই ওকে মারার জন্য আমি আজকের দিনটাই বেছে নিলাম। রিয়ার এই করুণ পরিণতির কথা শুনে রণজয়ের খুব খারাপ লাগলো। রণজয় মনে মনে ভাবল এমন ঘটনা হওয়া স্বাভাবিক। খানিকক্ষণ দুজনেই চুপচাপ। এরপর একটা খটকা হতেই রণজয় পকেট থেকে ফোনটা বার করে ওর বিশিষ্ট বন্ধু পুলিশ ইন্সপেক্টর প্রকাশ সিনহাকে একটা SMS করে দিল। এমনভাবে করলো যাতে রিয়া বুঝতে না পারে। এদিকে রিয়া তার গল্প বলার পর বলল, তাহলে তাহলে কি বলছেন? এই নোংরা লোকটা কি অপরাধের যোগ্য নয়? রণজয় হ্যাঁ সূচক ঘাড় নাড়লেও
মনে মনে অপেক্ষা করতে থাকলো পুলিশের। এখানে আমার কাজ শেষ। এবার এবার তাহলে আমি আসি। মেয়েটি রণজয়ের পাশ থেকে দরজা দিয়ে বেরিয়ে যেতে যাবে, এমন সময় রণজয় বলে উঠল, একটা কথা ছিল, মৃত আত্মাদের যাওয়ার জন্য কি দরজার প্রয়োজন হয়? আর আপনার মুখটাতে ঘোমটা দেওয়া কেন? মেয়েটি ওর দিকে ফিরে তাকায়, তারপর ধীরে ধীরে ওর মুখ থেকে পর্দাটা তোলে। তারপর যা দেখে সেটা দেখে রণজয়ের হৃদস্পন্দন কিছুক্ষণের জন্য থেমে যায়। রণজয় দেখে ঘোমটার আড়ালে মেয়েটার মুখটা ভয়ানক ফ্যাকাশে, যেন কোনো জীবিত মানুষের মুখ এটা হওয়া সম্ভব নয়। তার মুখ জুড়ে লেগে রয়েছে এক শয়তানি হাসি, একটা চোখের জায়গায় রয়েছে ঘন কালো কোটো। সেই দৃশ্য দেখে রণজয় ওই অন্ধকারের মধ্যেও ভয় পেয়ে যায়। আর ঠিক এই সময় একটা অদ্ভুত কাণ্ড ঘটে। হন্তদন্ত হয়ে ঘরের মধ্যে 4টে পুলিশ ছুটে আসতে গিয়ে রিয়ার সাথে ধাক্কা লেগে যায়। রিয়া ও পুলিশ উভয়ই পড়ে যায়। রিয়ার দিকে তাকিয়ে ইন্সপেক্টর প্রকাশ সিনহার আত্মারাম খাঁচা চারা হয়ে যাবার জোগাড়। তিনি রিয়াকে দেখে ভয়তে বললেন, বাবা গো, ভূত! রণজয় এবার উঠে লাইট চালালো। তারপর রণজয় বলল, আমি একটু আগে অব্দি ভূতই ভেবেছিলাম, কিন্তু এইবার নিশ্চিত হয়ে গেলাম যে ইনি মানুষ। আপনার সাথে ধাক্কা লেগে ভূত যখন পুড়ে গেল, তখন কি সে আর ভূত হতে পারে? হ্যাঁ, এটা তো ঠিক বলেছেন। ভূত কখনো ধাক্কা খেয়ে পড়ে যাবে না, বরং ভূতকে তো ছোঁয়াই যায় না। এমন সময় রিয়া পালাতে যাবে, একজন অফিসার ওকে ধরে নিল আর রিয়ার আগে গজগজ করতে লাগলো। এদিকে মেঝের ওপর পড়ে থাকা মৃতদেহ দেখে ইন্সপেক্টর প্রকাশ সিনহা চমকে উঠলেন। কি? কোন? হ্যাঁ, খুন। আপনি এই যে ভূতকে দেখছেন, মানে এই আত্মাকে, ইনি আমার তার জীবনের এক গল্প বললেন, ঠিক আছে? তার নৃশংস মৃত্যুর গল্প। প্রথমে বললেন তিনি নাকি মৃত, তারপর ভাবলাম যদি মৃতই হয় তাহলে খুন করতে ছুরি লাগলো কেন? সে তো ঠিক কথা, তবে যিনি খুন হয়েছেন তিনি কে? যিনি খুন হয়েছেন তিনি নাকি এই মেয়েটির খুনি, অর্থাৎ এই মেয়েটিকে বেঁচে থাকা অবস্থায় খুন করেছে। আর এই মেয়েটি মরার পর তার মৃত্যুর প্রতিশোধ নিতে এসেছে। কিন্তু মেয়েটি তো বেঁচে আছে, একটু ঠিক করে বলুন তো স্যার, সব যে গুলিয়ে যাচ্ছে। রণজয় এবার রিয়ার মুখ থেকে মুখোশটা খুলে রিয়াকে বলল, নকল গল্প তো শেষ ম্যাডাম, আপনি কি এইবার সত্যিটা বলবেন? ধরা তো পড়েই গেছেন। নকল গল্প নয়, সবটাই ঠিক বলেছি, শুধু শেষেরটুকু পরিবর্তন করে দিয়েছিলাম। আসলে সেদিন আমার মৃত্যুর সময় যখন দীপ মানে সুজয় আমাকে মারতে এসেছিল, তখন আমি মাটিতে পড়ে থাকা ধুলো হাতে তুলে নিয়ে ও চোখে ছুঁড়ে মারি। ও ছুরিটা ফেলে দিয়ে চোখ নিয়ে মাটিতে বসে পড়ে, আর তখন আমি তাড়াতাড়ি করে ছুরিটা তুলে নিয়ে ওকে ধাক্কা মেরে ফেলে দিয়ে ওর বুকের ওপর বসে ওই ছুরি দিয়েই ওকে ভালোবাসতাম ওকে খুব। আর বেশিক্ষণ ওখানে থাকিনি, ওই যে বললাম না খুব ভালোবাসতাম। চোখের সামনে এইভাবে ওকে। আচ্ছা, বুঝলাম। অর্থাৎ সেদিন আপনার জায়গায় মারা গিয়েছিল সুজয়, তাহলে আজকে যাকে মারলেন সে কে? মৃত্যু ফাঁদের নাম শুনেছেন কখনো? মৃত্যু ফাঁদ হলো এক ধরনের খেলা। এখানে শিকারকে ফাঁদে ফেলে তারপর তার হত্যা করতে হয়।
এই খেলা সুজয় করত। তার অপছন্দের মানুষগুলোকে এইভাবেই শিকার বানিয়ে কুমিরের পেটে চালান করেছিল। আর কেন জানি না, এরপর আমারও না ওই খেলাটা খেলতে খুব ভালো লাগতে শুরু করলো। আমিও ওই খেলাতে মেতে উঠি। আর তারপর আমার সাথে প্রতারণা করা সব মানুষকে আমি এইভাবেই স্বীকার করি। মৃত্যু ফান্ড? আপনি বুঝবেন কি করে যে আমি জীবিত? অনেকগুলো দিক আছে। প্রথমত, আপনার পোশাকে লেগে থাকা রক্ত। ভূত তো আর পোশাক পরে না। যদি সেটাকেও বাদ দিই, আপনার মৃত্যুর সময় আপনি তো আর বিয়ের কনের সাজে ছিলেন না। আপনি এই পোশাকটাই পরেছিলেন শুধুমাত্র ভৌতিকভাবে ভয় দেখানোর জন্য। ঘোমটা দিয়ে এই পোশাকে অন্ধকারের মধ্যে যে কেউ আপনাকে দেখে ভয় পেয়ে যাবে, সেটাই স্বাভাবিক। আর সেটা না হলেও আপনার মুখোশটা যদি কেউ অন্ধকারে দেখে ফেলে, তাহলে যে কোনো মানুষের হার্ট অ্যাটাক চলে আসবে। দ্বিতীয়ত, আপনার মৃত্যুর পর আপনি জানলেন কি করে যে আপনার শরীরের অঙ্গগুলো নিয়ে সুজয় কি করছে? এবং তৃতীয়ত, শেষে আপনার দরজা দিয়ে যাওয়া। ভূতের কি সেটা প্রয়োজন হয়, ম্যাডাম? সত্যি রণজয়, সত্যি তোমার তুলনা নেই। ইনি কে জানো? ইনি হলেন রণজয় সান্যাল, পেশায় একজন বিখ্যাত সাইকোলজিস্ট। সোজা বাংলায় যাকে বলে মনের ডাক্তার। কি বুঝলে? সাইকোলজিটা যত না তার পেশা, বরং তার চেয়ে বেশি তার নেশা, অর্থাৎ শখ। কি বুঝলে? মানুষের মনের অবস্থা জানা আর বোঝার থেকে বড় কি আর কিছু আছে এই দুনিয়ায়? হ্যাঁ, কি বুঝলে? সবটাই তো মানুষের মনের উপর নির্ভর করেই চলে। তাই তো তিনি এই পথে হাঁটছেন। কি বুঝলে? বিখ্যাত আর বলবেন না, ডাক্তার বললেই খুশি হব। সত্যি আপনি প্রশংসার যোগ্য। তাহলে শেষমেশ কেউ আমাকে ধরতে পারল? তবে বেশি দিন আমাকে আটকে রাখতে পারবে না আপনার পুলিশ, কারণ আমি জানি আমার সুজয় ঠিক আমার জন্য আসবে। আমাকে যেও ভালোবাসে। শেষ হলো আমাদের আজকের গল্প, সৌমেন সিংহ রায়ের মৃত্যু ফাঁদ। গল্প পাঠে আমি অর্পণ, বিভিন্ন চরিত্রে শুভম, তানিশা, অভিষেক এবং অর্পণ, স্পেশাল এফেক্টে শুভম। এরকমই আরও গল্প শুনতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল দি ডার্ক আওয়ার টেলসকে।